রেকর্ড অন। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে জারণ বিজারণ সমতাকরণ শিখছি। তো প্রথমে আমরা শিখছিলাম জারণ বিজারণ সমতাকরণের একদম বেসিক নিয়ম, কিভাবে আমরা আসলেই একটা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে পারি। তো এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আমরা দেখছিলাম, অম্লীয় মাধ্যমে এবং ক্ষারীয় মাধ্যমে, তাই না? অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যমে আমরা কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতি বা অর্ধবিক্রিয়া পদ্ধতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে পারি, এটা আমরা কি শিখছিলাম খুব সুন্দরভাবে। এবং এখান থেকেই তোমাদের মেইনলি পরীক্ষায় প্রশ্ন যেটা সেটা আসে। তো এরপরে আমরা কি বলতো ভাই, ওইটা কিছু প্র্যাকটিস করার পরে আমরা এক লাইনে জারণ বিজারণ সমতাকরণ দেখছিলাম, তাই না? তো এক লাইনে কিভাবে সমতাকরণ করি, প্রথমে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, তারপরে পজিটিভ নেগেটিভ মিলায় লবণ বানাবো এবং ওইগুলার যে ক্যাটায়ন গুলো আছে সবগুলো সমতাকরণ করে ফেলবো। তারপরে আমরা পানি যোগ করব, জারকে যতগুলো অক্সিজেন আছে, এবং সবার শেষে আমরা অ্যাসিড যোগ করব। তো অ্যাসিডীয় মাধ্যমের জন্য এবং প্রশম মাধ্যমের জন্য এটা খুবই কার্যকরী, ঠিক আছে? খুবই কার্যকরী, সবগুলাই মিলবে। তো ক্ষারীয় মাধ্যমে তোমাদের ওই যে একটা লাস্ট স্টেপের কথা বলছিলাম না, যে যেখানে হচ্ছে ওএইচ মাইনাস যোগ যোগ করা লাগে, তো ওই স্টেপটা এখানে একটু গ্যাঞ্জাম লাগবে, ঠিক আছে? তো ওইটা একটু দেখে শুনে হ্যান্ডেল করবা, ঠিক আছে? তাহলে চলো আমরা ইয়ে করে ফেলি, আমরা সামনের দিকে আগাই। তো এখান থেকে আসলে আমাদের ম্যাথ আসবে কিভাবে, ঠিক আছে? তো চলো ম্যাথটা লিখে ফেলো। 4 গ্রাম ভরের লোহার টুকরাকে 250 ml লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। এই দ্রবণের 25 ml কে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে 20 ml 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজনীয় হলে লোহার মধ্যে ভেজালের পরিমাণ কত? ঠিক আছে, আমি একসাথে সবকিছু রাখার ট্রাই করছি, কারণ সহজ সহজ গুলা প্র্যাকটিস করে আসলে লাভ নাই। সহজ সহজ করলে 3-4টা আরো করতে পারতাম প্র্যাকটিস, তো দরকার নেই। আমরা ডিরেক্ট একটা ম্যাথ করি, একটা ম্যাথেই যাতে আমরা সবকিছু শিখে যাই, ঠিক আছে? একটা ম্যাথ যাতে 2-3টা ম্যাথের কম্বিনেশন থাকে, এই জন্য আমরা একটা ম্যাথেই শিখবো। একটা ম্যাথে 2-3টা ম্যাথ শিখে ফেলবো। তো লিখছো এটা, লিখে ফেলো তাড়াতাড়ি। তাহলে 4 গ্রাম ভরের লোহার টুকরাকে 250 ml লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। এই দ্রবণের 25 ml কে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে 20 ml 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজন হলে লোহার মধ্যে ভেজালের পরিমাণ কত, ভেজালের শতকরা পরিমাণ কত, এই টাইপের কোশ্চেন তোমাদের মেইনলি এসে থাকে। বলে ছুরিয়া বলে খাবে না, আনা হোগা তেরা খাবে না, তেরে বিন জি মারা বিজয়। কি গান গাইতেছি আমি, ছি! বলে চুরিয়া বলে কাঙ্গনা গান গাইতেছে, ইস! এক কোয়েশ্চেন লিখা হইলে বইলো। শেষ ভাইয়া। ওকে, তাহলে 4 গ্রাম ভরের লোহার টুকরা তুমি কোথায় নিছো? 250 ml লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে নিছো, ঠিক আছে? 250 ml লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিছো। ওই দ্রবণের 25 ml কে তুমি সম্পূর্ণরূপে টাইট্রেট করছো। টাইট্রেট মানে সবগুলো একদম শেষ করে ফেলছো, ঠিক আছে? তো করতে তোমার কি 20 ml 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রয়োজন হয়েছে। লোহার মধ্যে ভেজালের পরিমাণ কত? তাহলে তোমার ঘটনাটা কি ঘটছে? প্রথমে তুমি একটা পাত্র নিছো, এই পাত্র সেই পাত্র না, এই পাত্র দ্রবণ রাখার পাত্র। তো এখানে তুমি কি করছো? এখানে 250 ml কি আছে? 250 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণ আছে। তো 250 ml সালফিউরিক অ্যাসিডের দ্রবণে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড আছে। তো যেহেতু এখানে 4 গ্রাম ভরের লোহার টুকরার ভেজালের পরিমাণ বের করতে বলছো, অবশ্যই সেখানে কি আছে? ভেজাল আছে, তাই না? তাহলে তুমি এখানে নমুনা দিছো, যেখানে কি আছে? ভেজাল আছে, আয়রন দিছো। বলো তো ভাই, এখানে আয়রন দিলে ঘটনাটা কি ঘটবে? আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট আর কি উৎপন্ন করবে? হাইড্রোজেন উৎপন্ন করবে, তাই না? এই বিক্রিয়াটা ঘটবে না? এই বিক্রিয়াটা ঘটবে না এখানে? জি ভাইয়া। এই ঘটনা সত্য কিনা? অবশ্যই অবশ্যই এই বিক্রিয়াটাই ঘটবে। এখন এই বিক্রিয়া ঘটার পরে দ্রবণের যে সালফিউরিক অ্যাসিড সব কি শেষ হয়ে যাবে? না, সবকিছু শেষ হবে কিনা এটা আমাদের বলা নেই। তার মানে দ্রবণের মধ্যে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, আর কে আছে? ফেরাস সালফেট আছে এখন, তাই না? তার মানে দ্রবণের মধ্যে কি আছে অবশিষ্ট?
সালফিউরিক অ্যাসিড আছে আর ফেরাস সালফেট আছে, তাই না? আয়রন আর নাই। তাহলে তুমি যখন আয়রনকে সালফিউরিক অ্যাসিড দ্রবণে চুবাবা, তার মানে দ্রবণের মধ্যে কে থাকবে? সালফিউরিক অ্যাসিড থাকবে, ফেরাস সালফেট থাকবে, হাইড্রোজেন গুলা থাকবে না। হাইড্রোজেন গুলা কেন থাকবে না? কারণ সে তো উড়ে চলে গেছে, তাই না? পাত্রটা যেহেতু আবদ্ধ না, হাইড্রোজেন গুলা উড়ে চলে গেছে। তার মানে তোমার এই দ্রবণটাতে কে আছে? ফেরাস সালফেট আছে আর সালফিউরিক অ্যাসিড আছে। এখন এই দ্রবণটার আয়তন কত? 250 ml, তাই না? তো তার থেকে তুমি কতটুকু নিছো বলো তো ভাইয়া? তার থেকে তুমি 50 ml নিছো, সরি 25 ml নিছো, তাই না? তাহলে এই 25 ml এর দ্রবণ নিছো, যার মধ্যে কে আছে? ফেরাস সালফেট আছে, আর কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে, তাই না ভাইয়া? এই এই জিনিসটাই তো আছে, তাই নাকি? 25 ml এর ভিতরে নাকি অন্য কিছু আছে? না ভাইয়া, ঠিক আছে। অন্য কিছু নেই। তারপরে তুমি কি করছো? এই ম্যাথ গুলা এরকম ভাবেই থাকবে নরমালি, ঠিক আছে? এরকম ভাবেই থাকবে, চিত্র আকারে থাকতে পারে, কয়েকটা পাত্র দিয়ে দিবে তোমাদের কোশ্চেন গুলাতে, পাত্রগুলা মিশ্রিত করলে ঘটনা কি ঘটবে এই type এর আর কি। তারপরে তুমি কি করছো? এর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট দিছো, তাই না? তো পটাশিয়াম ডাইক্রোমেট দিছো, ডাইক্রোমেট দেওয়ার পরে কি হয়ে গেছে? সবগুলা ফেরাস সালফেট কি হয়ে গেছে? সবগুলা ফেরাস সালফেট টাইট্রেট হয়ে গেছে, মানে পূর্ণ প্রশমিত হয়ে গেছে, ঠিক আছে? সব জারিত বিজারিত, মানে জারিত হয়ে গেছে। তো পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ অ্যাড করার পরে তোমার কি হয়ে গেছে? সবগুলা জারিত হয়ে গেছে। এখন এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটলো, বিক্রিয়াটা ঘটবে কার কার মধ্যে বলো তো ভাইয়া? বিক্রিয়াটা ঘটবে হচ্ছে ফেরাস সালফেট আর কার? পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট আর কার মধ্যে বলো তো ভাইয়া? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মধ্যে। তো এই হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়া, এই হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় ঘটনাটা কি ঘটছে বলতো ভাইয়া? এই বিক্রিয়ায় আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের কি বলতো ভাইয়া একটা দ্রবণ অ্যাড করছি, যেটার পরিমাণ আমরা জানি 20 ml 0.05 মোলার, ঠিক আছে? তো আমাদের কি বের করতে হবে? এই ফেরাস সালফেটের যে দ্রবণটা, সেটার আয়তন আমরা জানি না 25 ml ভাইয়া? এই জানি না? জি জি ভাইয়া। ভাইয়া। জানি। তো 25 ml থেকে আমরা যদি ভাইয়া ফেরাস সালফেটের পরিমাণ জানতে পারি, সেখান থেকে আমরা আয়রনের পরিমাণ জানতে পারবো। এই জানতে পারবো? জি ভাইয়া। জানতে পারবো। আয়রনের পরিমাণ যদি আমরা জানি, তাহলে এইখানে যে আয়রন গুলা পাবো সেগুলা কি বিশুদ্ধ আয়রন না? দেখো ভাইয়া, এই বিক্রিয়ায় বিশুদ্ধ আয়রন গুলাই কি করবে? অংশগ্রহণ করবে। ভেজাল কি অংশগ্রহণ করবে? করবে? না, করবে জি না। না না ভাইয়া। ভাইয়া। তাহলে বলো তো ভাইয়া, তো আমরা বিশুদ্ধ আয়রনের পরিমাণই বের করতে পারবো। তো ওই ভেজাল থেকে বিশুদ্ধতা বিয়োগ করে দিলে আমরা কি, মানে টোটালটা থেকে বিশুদ্ধটা বিয়োগ করে দিলে আমরা কি ভেজালটা পেয়ে যাব। তাহলে বলো তো ভাইয়া, এই বিক্রিয়া থেকে আমরা যদি একটার জিনিসপত্র থেকে আরেকটা জিনিসপত্র বের করতে চাই, এই বিক্রিয়াটা সমতাকরণ আমাদের জন্য জরুরি না? জরুরি না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে সমতাকরণ আমরা কিভাবে করতাম বলো তো ভাইয়া? ফার্স্ট স্টেপ কি ছিল? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। বলো তো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? হ্যাঁ 6। হয়, তাহলে ওইটা যাবে কার? ফেরাস সালফেটের সামনে। বলো তো ভাই, Fe2+ এর তুল্য সংখ্যা কত? 1। ওইটা যাবে কোথায়? পটাশিয়াম ডাইক্রোমেটের সামনে। তারপরে আমরা কি করব? অ্যানায়ন ক্যাটায়ন মিলাই কি লবণ বানাবো। তাহলে বলো তো ভাই, এখানে ক্যাটায়ন কে কে আসে? পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডীয় মাধ্যম না, এটা কি উৎপন্ন করে? ক্রোমিয়াম। কি উৎপন্ন করে? 3+। ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+। তো যখন ক্রোমিয়াম 3+ উৎপন্ন করবে ভাইয়া, এই পটাশিয়াম কি বসে থাকবে? ক্রোমিয়াম চলে গেছে, পটাশিয়াম বসে থাকবে না না? ভাইয়া। পটাশিয়াম ও পটাশিয়াম আকারে থাকবে, তাই না? K+। তারপর বলো তো ভাই, Fe2+ কি উৎপন্ন করে? Fe3+, 3+। তাই না? এই হচ্ছে ক্যাটায়ন। এই ক্যাটায়ন গুলা থেকে আমরা কি বানাবো? অ্যানায়ন মিলাই লবণ বানাবো। তো অ্যানায়নটা কি এখানে? সালফেট। তাহলে ক্রোমিয়াম 3+ সালফেটের সাথে কি যৌগ উৎপন্ন করে? একই যৌগ উৎপন্ন করে, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, তাই না? ক্রোমিক সালফেট। তাহলে Cr2SO4 কি বলো তো ভাইয়া? হোল 3। 3 বলো ভাইয়া, পটাশিয়াম প্লাস সালফেটের সাথে কি কি উৎপন্ন করে? পটাশিয়াম সালফেট, K2SO4। K2SO4, তাই না? তাহলে পটাশিয়াম উৎপন্ন করে K2SO4, Fe3+ উৎপন্ন করে কি? Fe2SO4 হোল 3। তাহলে K2SO4 আর কি বলো তো ভাইয়া? Fe2SO4 হোল 3। হোল 3। এবার আমরা কি করব? এই লবণগুলো সমতাকরণ করব না? দেখো ভাইয়া, প্রথমে আসে ক্রোমিয়াম। বাম পাশে কয়টা ক্রোমিয়াম আছে? হ্যাঁ 2টা। কয়টা? অবশ্যই 2টা। এটাকে আমি একটু নিচে লিখি, সমতাকরণ করার পরে নিয়ে আসবো। তাহলে বাম পাশে কয়টা ক্রোমিয়াম আছে? বাম পাশে আছে 2টা। ডান পাশে কয়টা আছে? 2টা। হ্যাঁ ঠিকঠাক আছে 2টাই। না? হ্যাঁ। জি তাহলে ভাইয়া। পটাশিয়াম দেখো, বাম পাশে কয়টা পটাশিয়াম আছে? 2টা। 2টা। ডান পাশে কয়টা আছে? 2টাই। 2টা। বাম পাশে আয়রন কয়টা আছে?
ছয়টা, ডান পাশে কয়টা আছে? দুইটা, তাহলে 6টা বানানোর জন্য কি করব? 3 দিয়ে গুণ করতে হবে। গুণ 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের কি লবণগুলো সমতাকরণ হয়ে গেছে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে পানি যোগ করা। কয়টা পানি যোগ করব? জারকে যতগুলো অক্সিজেন আছে, কয়টা অক্সিজেন আছে জারকে? ভাইয়া 7টা। 7টা তাহলে 7টা পানি যোগ করব। তারপরে কি বলতো ভাই, হাইড্রোজেন সমতাকরণ করব কিভাবে? অ্যাসিড যোগ করে। দেখো ভাই, হাইড্রোজেন বাম পাশে, ডান পাশে কয়টা আছে? 14টা। 14টা 14টা। তাহলে কয়টা হাইড্রোজেন লাগবে এখানে? 14টা। তার জন্য এই H2 এর সাথে কত গুণ করা লাগবে? 7 7। তাহলে 7, হয়ে গেছে আমাদের সমতাকরণ। তাহলে এক লাইনে হয়ে গেল না সমতাকরণ? জি ভাইয়া ওকে। তাহলে এইখানে দেখো ভাইয়া, এখানে আমাদের কি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ আমাদের জানা আছে, ফেরাস সালফেটের পরিমাণ আমরা বের করব। তাহলে বলো তো ভাইয়া, এই সমীকরণটাতে আমরা যদি সংখ্যানুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলতে পারি না এই ঘটনা? আচ্ছা, এটা আমি বাম পাশে দিয়ে দেই। আচ্ছা দেখো, তো এই হচ্ছে আমাদের সমতাকৃত সেই সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই সমতাকৃত সমীকরণ। তো এখানে আমরা যদি সংখ্যানুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলতে পারি? ভাইয়া, বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ সমান কি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ফেরাস সালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ, না ভাইয়া? এটা বলতে পারি না? জি ভাইয়া। এটা বলতে পারি। শোনো, তোমরা আগের যতগুলা টপিক আছে ওইগুলাতে ঐকিক নিয়ম ব্যবহার না করলে হয়তো স্যাররা নাম্বার কেটে দিবেন, বাট এই জায়গায় ঐকিক নিয়ম ব্যবহার না করে সংখ্যানুপাতিক সমীকরণ ব্যবহার করলে আমার মনে হয় না যে কোনো টিচার মার্ক কাটবেন। কারণ আমাদের গুহ এবং হাজারি স্যার স্বয়ং কোন টপিকে সংখ্যানুপাতিক সমীকরণ ব্যবহার করে নাই, কিন্তু মাঝে মাঝে আইসা জারণ বিজারণের কিছু ম্যাথে কি ব্যবহার করছে? সংখ্যানুপাতিক সমীকরণ ঠিকই ব্যবহার করছে। ঠিক আছে, তো তোমরা দেখাইতে পারবা যে ভাই স্যার দেখেন এখানে এইখানে। তাহলে বলো তো ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা কি হবে? ভাইয়া, আমরা কি জানি কোন একটা দ্রবণে দ্রবের মোল সংখ্যা কি? মোলারিটি ইনটু কত? লিটার একক আয়তন, না? জি ভাইয়া। তাহলে এসডি। পটাশিয়াম ডাইক্রোমেটের মোলারিটি হচ্ছে 0.05 মোলার। লিটার একক আয়তন কত? 20 বাই কত? যেহেতু 20 মিলিলিটার দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে 20 3 এটাকে লিটারে নিতে হবে। তাহলে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি? S ইনটু লিটার একক আয়তন। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা কি হবে? S ইনটু VL। S এর মান 0.05। লিটার একক আয়তন কত? 20 বাই কত? 1000 1000। ডিভাইড বাই কত? সহগ। বলো তো ভাইয়া, এই ফেরাস সালফেটের দ্রবণে ফেরাস সালফেটের মোল সংখ্যা যত, দ্রবণে Fe2+ আয়নের মোল সংখ্যা কি সেম না? এই সেম। ভাইয়া কেন সেম? কেন সেম? এই রায়হান মাফি, তুমি বলো, দ্রবণে ফেরাস সালফেটের মোল সংখ্যা এবং Fe2+ আয়নের মোল সংখ্যা কেন সেম? বলো বলো রায়হান মাফি। রায়হান মাফি। ভাইয়া আমি বলি। হ্যাঁ বলো ইসরাফিল। ভাইয়া ফেরাস ভাইয়া। সালফেট ভাইয়া একটা Fe2+ আয়ন দেয়। হ্যাঁ, এবং ফেরাস সালফেট একটা Fe2+ আয়ন দেয়। এজন্য কি ফেরাস সালফেটের মোল সংখ্যা আর আয়রন 2+ এর মোল সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে এখানে ফেরাস সালফেটের মোল সংখ্যার জায়গায় আমরা যদি আয়রনের মোল সংখ্যা ডিরেক্ট বসাই দিই, আমাদের জন্য হিসাবটা কি আরো ইজি হয় না? ইজি হয় না? জি জি ভাইয়া ভাইয়া। বলো তো। ইজি হয়। ঠিক আছে, তো এখানে যে আয়রনের মোল সংখ্যাটা পাইছি, বলো তো ভাই এটা কোন দ্রবণের জন্য পাইছি আমরা? 25 ml দ্রবণের। অবশ্যই 25 ml দ্রবণের জন্য। তাহলে বলো তো ভাইয়া, এখানে আয়রনের যে মোল সংখ্যা, ওইটাকে আমরা আয়রনের পরিমাণ ডিভাইড বাই আণবিক ভর লিখতে পারি? জি ভাইয়া। লিখতে পারি। তাহলে দেরি করতেছো কেন? লিখে ফেলো। তাহলে এই যে বাম পাশে হিসাবটা করে কত পাও দেখো তো, 0.05 ইন্টু 20/1000, তার সাথে 6 গুণ করে কত পাও? আচ্ছা, এটা ডিরেক্ট লিখি, 0.05 ইন্টু হচ্ছে 6 ইন্টু কত? 20/1000। তাহলে আয়রন 2+ এর মোল সংখ্যা কি? আয়রনের ভর ডিভাইড বাই কত? আণবিক ভর কত? আয়রনের আণবিক ভর 55.85। কেউ একজন হিসাব করে বলো তো ভাইয়া, এখান থেকে আমরা আয়রনের পরিমাণ W এর মান কত পাই? বলো সেই কত? 0.31, 0.31। এটা 3351, 0.3351, 0.3351 এত গ্রাম, তাই না? তো বলো তো ভাইয়া, এই পরিমাণ আয়রন যে পাইছি আমরা কোন দ্রবণে পাইছি?
কোন দ্রবণে পাইছি? 25 ml দ্রবণে 25 ml, কারণ আমরা যে টাইট্রেশনটা করছি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, কত ml এর টাইট্রেশন করছি? 25 ml। কিন্তু একটু ভেবে দেখো তো, আমরা যে 4 গ্রাম আয়রন ঢালছিলাম ওইটা 25 ml এ ঢালছিলাম না 250 ml এ ঢালছিলাম? 250 250। তাহলে 25 ml এ যদি এত গ্রাম আয়রন থাকে, আর 250 ml এ কত গ্রাম আয়রন থাকবে? কত যত গ্রাম ছিল। থাকবে? 25 ml এ 0.3351 গ্রাম। সুতরাং 250 ml এ কত গুণ? 10 গুণ না? জি কত ভাইয়া। গুণ? অবশ্যই 25 ml এ এত গুণ, 250 ml এ কি তার 10 গুণ থাকবে, তাহলে কত? 3.351 গ্রাম। 5-1 তার মানে এই পুরা প্রসেসে আমাদের আয়রন ব্যবহার হয়েছে কতটুকু? 3.351 গ্রাম। তার মানে বিশুদ্ধ আয়রনটাই তো ব্যবহৃত হয়েছে, তার মানে বিশুদ্ধ আয়রনের পরিমাণ কতটুকু? সুতরাং বিশুদ্ধ আয়রনের পরিমাণ, বিশুদ্ধ Fe এর পরিমাণ কত? কত বলে তো ভাইয়া? 3.351 3.351 গ্রাম। তাহলে বলো তো ভাইয়া, ভেজালের পরিমাণ কি হবে? বলো। মোট মাইনাস বিশুদ্ধ। হুম। আর ভেজালের শতকরা পরিমাণ? ভাইয়া ভেজালের পরিমাণ বাই মোট যত হচ্ছে মোট invoice। ইনটু কত? 100%। এক্স্যাক্টলি। তাহলে 4 মাইনাস 3.351 গ্রাম। ঠিক আছে, তাহলে কত গ্রাম হয় দেখো তো? কত? 0.649, তাই না? এরকম, এরকম কি? জি ভাইয়া। এত গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে। এই ম্যাথটা কি অনেক বেশি কঠিন লাগছে তোমাদের কাছে? বলো তো। হ্যাঁ, এই প্রথমে ম্যাথটা অনেক দেখে কঠিন। ভাইয়া একটু লাগছিল, হ্যাঁ, কিন্তু এখন জারণ এখন বিজরণের খুব ম্যাথ। সোজা লাগছে। সেটা জারণ বিজরণের ম্যাথ গুলা দেখতে তোমার মনে, ম্যাথ গুলা দেখতে একটু কঠিন মনে হবে, কিন্তু যখন সলভ করবা দেখবা, এই যে দেখো ভাই, কয় কয় লাইন লাগছে এই ম্যাথ করতে? কয় লাইন লাগছে লিটারালি বলো তো? কয় লাইন লাগছে? ভাইয়া আরো শর্ট করা যাবে। হ্যাঁ, আরো অনেক শর্ট করা যাবে ভাই। আমরা জানি কি, আমরা জানি যে কোনো বিক্রিয়ার জন্য, যে কোনো বিক্রিয়ার জন্য মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান কি হয়? মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। ঠিক আছে, তার মানে জারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা কি হবে? বিজারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা হবে। ঠিক আছে, এটা যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার জন্য সমান। ঠিক আছে, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার জন্য S ইনটু V ইনটু E অফ জারক সমান কি হবে? S ইনটু এস V ইন্টু ইনটু বি E অফ ইন্টু বিজারক। বিজারক হবে। ঠিক আছে, এটা হবে। তো এই শর্টকাট যদি তুমি বসায় দাও, তুমি এক লাইনে করতে পারবে এগুলা। ঠিক আছে, জারণ বিজারণ, এসিড ক্ষার টাইট্রেশন, এগুলা এমসিকিউ তে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, খুব ইজিলি করা যায়, এবং যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন রিটেনও এরকম ইয়ে দিয়ে করবা। তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছো ভাইয়া? তুমি একটা লোহার টুকরা দিছো যার মধ্যে ভেজাল ছিল। ঠিক আছে, তো লোহার টুকরা যখন সালফিউরিক অ্যাসিড দ্রবণে দিছো, তো কিছু পরিমাণ ফেরাস সালফেট উৎপন্ন হয়েছে আর কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। তো তার থেকে তুমি 25 ml নিয়ে কি করছো? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে টাইট্রেট করছো। তো টাইট্রেট করা মানে তো বুঝোই, আমরা আমরা যখন টাইট্রেশন করছিলাম তখন আমরা বলছিলাম এসিড ক্ষার টাইট্রেশন ছাড়াও সকল ধরনের টাইট্রেশন সম্ভব জারক বিজারকেরও। তো এই কোয়েশ্চেনটাতে দেখছো যে জারক বিজারকের টাইট্রেশন করছে তারা। ঠিক আছে, তো এখানে জারক বিজারকের টাইট্রেশন করছে মানে কি বলতো ভাইয়া? এই যে বিজারকটা ছিল ফেরাস সালফেট বা Fe2+ আয়ন, তাকে কি করছে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে কি করছে বলতো ভাইয়া? জারিত করা হয়েছে, তাই না? তো টোটাল জারিত করার জন্য তোমার পটাশিয়াম ডাইক্রোমেট লাগছে 0.05 মোলার 20 ml, তাই না? তো তার জন্য তোমার কতটুকু ফেরাস সালফেট লাগছে সেটা তুমি বের করবা। তো এই জন্য তুমি কি করছো? সংখ্যানুপাতিক সমীকরণ বের করছো, বসাই দিছো। বসাই দেওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে ফেরাস সালফেটের মোল সংখ্যা এবং আয়রন 2+ এর মোল সংখ্যা যেটা, এই দুইটা সমান হবে, অবশ্যই সমান হবে। কারণ একটা ফেরাস সালফেটে একটাই আয়রন থাকে, তাই না? যেহেতু একটা ফেরাস সালফেটে একটা আয়রন থাকে, তাহলে ফেরাস সালফেটের মোল সংখ্যা এবং আয়রনের মোল সংখ্যার কোনো পার্থক্য হওয়ার কথা না। দুইটার ভর পার্থক্য হবে। ঠিক আছে, তোমার যে পরিমাণ ফেরাস সালফেট থাকবে সে পরিমাণ হয়তো আয়রন থাকবে না, বাট দুইটার মোল সংখ্যা সমান হবে। কারণ মোল সংখ্যার অনুপাত হচ্ছে 1:1, ভরের অনুপাত না। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুইটার মোল সংখ্যা কিন্তু সমান হলো। তো মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি W/M। ঠিক আছে, তো আমরা W/M লিখে দিছি। এখান থেকে আমরা আয়রনের পরিমাণ পাইছি। তো আয়রনের পরিমাণ যে পাইছি এটা কত ml এ পাইছি? 25 ml এ পাইছি। তাহলে 25 ml আয়রনের পরিমাণ যদি হয় 0.3351 গ্রাম, তাহলে 250 ml কত হবে? তার 10 গুণ। তাহলে বিশুদ্ধ আয়রনের পরিমাণ আমরা পেয়ে গেলাম। তো ওইখান থেকে আমরা ভেজালের পরিমাণ যেটা সেটা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে তারপরে শর্টকাট। ঠিক আছে, এই শর্টকাট দুইটা লিখে ফেলো। যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার জন্য, ঠিক আছে, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার জন্য যদি টাইট্রেশন সম্পূর্ণরূপে হয়, অবশ্যই টাইট্রেশনটা সম্পূর্ণরূপে হইতে হবে। তার মানে জারক আর বিজারক কি হইতে হবে? সম্পূর্ণরূপে জারিত বিজারিত হয়ে যেতে হবে। তাহলে তুমি লিখতে পারো জারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু বিজারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, অথবা লিখতে পারো জারকের মোলারিটি ইনটু আয়তন ইনটু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু কি? বিজারকের মোলারিটি ইনটু আয়তন ইনটু তুল্য সংখ্যা। এই শর্টকাটটা লিখে ফেলো। লিখছো সবাই?
এটা আসলে কোত্থেকে আসে বলো তো? এটা সংখ্যানুপাতিক সমীকরণ থেকেই আসে। ঠিক আছে? এটাও সংখ্যানুপাতিক সমীকরণ থেকে আসে। দেখো একটু আগে আমরা লিখছি এটা। দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেটকে কত দিয়ে ভাগ করছি তার মোল সংখ্যাকে? 1 দিয়ে 1। বলো তো ভাইয়া ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত এসিডিও ইয়েতে? ভাইয়া 1 1 1। বলো তো ভাইয়া ফেরাস সালফেটকে কত দিয়ে ভাগ করছি? 6 6 পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? সংখ্যা। জি ঠিক ভাইয়া। আছে? 6 ওই এটাও কিন্তু আসলে ইয়ে থেকেই আসছে। ঠিক আছে? মানে আমাদের ওই সংখ্যানুপাতিক সমীকরণ থেকেই আসছে। কেমন? তো লিখছো এটা? লিখছো? লিখে ফেলো, লিখে ফেলো। তাড়াতাড়ি লিখে ফেলো। তারপরে আমরা শর্টকাট একটা ম্যাথ করে ফেলবো। 5 গ্রাম আয়রনকে সালফিউরিক অ্যাসিড মাধ্যমে মানে এসিডিও মাধ্যমে জারিত করতে 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের কত আয়তন লাগবে? আমরা এক লাইনে এটা এমসিকিউ সলভ করব। হেলিক্স শেষ। লেখা শেষ। উম, আচ্ছা, তাহলে 5 গ্রাম আয়রনকে এসিডিও মাধ্যমে, ঠিক আছে, 5 গ্রাম আয়রনকে এসিডিও মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা কি করছে? টাইট্রেট করছে, তারা জারিত বিজারিত করে ফেলছে একদম। তো বলছে কি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের কত আয়তন লাগবে? তো এসিডিও মাধ্যম হোক ক্ষারীয় মাধ্যম হোক, বলো তো ভাইয়া আয়রনের এখানে কি আয়রন নিঃসন্দেহে কি বিজারক আর পটাশিয়াম ডাইক্রোমেট জারক। তাহলে বলো তো ভাই আমরা একটা জিনিস জানি যে ভাইয়া জারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? বিজারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, তাই না? তোমরা মোলারিটি দিয়েও করতে পারো। মোলারিটি দিয়ে হইলে ওই মনে করো আয়তন জানো না, আয়তন তো কাটাকাটি যাবেই, তাই না? ওই ইয়ে দিয়ে ওইভাবে করে ফেলতে পারো। আমার মোল সংখ্যাটাই কেন যেন অনেক বেশি প্রিয়, বুঝছো? কারণ এই মোল সংখ্যা ইউজ করে করে আমি অনেক ক্রেডিট পাইছি না। আচ্ছা যাই হোক, জারককে পটাশিয়াম ডাইক্রোমেট, তো পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা আমরা কিভাবে বের করবো ভাইয়া? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কত? এস ইনটু কি বলো তো ভাইয়া? ভিএল, তাই না? এস ইনটু ভিএল না? ইনটু কি পটাশিয়াম জি ভাইয়া ডাইক্রোমেটের তুল্য সংখ্যা। বলো তো ভাই এসিডিও মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6 6 6 সমান বিজারক কে? বিজারক হচ্ছে আয়রন, তাহলে আয়রনের মোল সংখ্যা, মোল সংখ্যা যেহেতু ভর দেওয়া আছে, মোল সংখ্যা সমান কি হবে? ডাব্লিউ বাই এম, তাই না? ইনটু, হ্যাঁ ইনটু যার আয়রনের তুল্য সংখ্যা কত? 1, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে এখানে জারকের মোলারিটি হচ্ছে 0.02 লিটার এককে আয়তন আমরা বের করব ইনটু কত? 6, তাই না? সমান কত? ডাব্লিউ বাই এম, ডাব্লিউ এর মান হচ্ছে 5, এম এর মান কত? 55.85 ইনটু কত বলো তো ভাইয়া? 1। বলো কত লিটার লাগবে? যেটা পাবো অবশ্যই লিটার এককে পাবো। কত লিটার বলো? এই কত লিটার পাবা? ঝরিয়ে দাও অসীম অগোচরে, ছড়িয়ে দাও। হ্যাঁ 0.75 লিটার। 0.75 লিটার, তার মানে 750 মিলিলিটার আর কি, এটাই আমার answer, ঠিক আছে? তাহলে বলো তো জারণ বিজারণের ম্যাথ গুলাও এসিড বেজের মতো কঠিন না? জি ভাইয়া পুরা শোনো, এসিড বেজের মতো। হ্যাঁ পুরো এসিড বেজের মতো, তবে এইটা তোমরা রিটেনে ইউজ করো না, রিটেনে এটা ইউজ করো, কেমন? মোল সংখ্যা বাই মানে সংখ্যানুপাতিক সমীকরণটা ইউজ করো, ঠিক আছে? রিটেনে এটা করার দরকার নেই। এবং তোমাদের বইতে কিন্তু দেখো আমরা এসিড বেজের ফার্স্ট মেথড করছিলাম না, তোমাদের বইতে কিন্তু ফার্স্ট মেথডে করা আছে জারণ বিজারণের ম্যাথ গুলো, ঠিক আছে? খুবই হতাশার কথা হলো, এটা সত্য। অধিকাংশ ম্যাথ ফার্স্ট মেথডে করা আছে, তো ফার্স্ট মেথড তো দেখারও দরকার নেই ভাই, কেন? হোয়াই হোয়াই ঠিক আছে? তাহলে এতটুকু তো বুঝতে পারছো নাকি? পারবা না এবার? মানে তোমার দেখো, তুমি জি যদি ভাইয়া এসিড বেজের ম্যাথ গুলা প্র্যাকটিস করে থাকো, জারণ বিজারণের যে কোনো ম্যাথ তুমি করতে পারবা। তোমার জারণ বিজারণে মেইন বাধা কোনটা? মেইন বাধা হচ্ছে সমতাকরণ করা বা তুল্য সংখ্যা জানা, ঠিক আছে? ইভেন তোমার সমতাকরণ করা লাগে না, তুমি তুল্য সংখ্যা জানলেই হয়ে গেছে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো কতটা ইজি। তারপরেও একদল লোক বলবে জারণ বিজারণ অনেক কঠিন, ঠিক আছে? আচ্ছা লিখে ফেলো তাহলে আয়োডোমিতি আয়োডিমিতি, আয়োডোমিতি আয়োডিমিতি লিখো। দুইটা দুই জিনিস ভাইয়া। হ্যাঁ দুইটা দুই জিনিস।
রসিকারের পার্থক্য। একটা হচ্ছে ওকার আর একটা হচ্ছে ইকার। ঠিক আছে, দুইটা দুই জিনিস, একটা আয়োডোমিতি আর একটা আয়োডিমিতি। এই দুইটা দুই জিনিস হওয়ার কারণে টিচারদের এটা একটু পছন্দ, যে আমি তো প্যাচ লাগাবো, আমি একটু প্যাচ লাগাবো, না লাগাইলে তো হবে না। লা 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 লা। আ, 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 আ। আয়োডোমিতি আয়োডিমিতি। হো 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 হো। লা 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 লা। এই এক সংখ্যানুপাতিক সমীকরণ হচ্ছে সকল সমীকরণের বাপ। কেমিস্ট্রির বাপ হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ। যে কোনো রাসায়নিক সমীকরণ থেকে যে কোনো কিছুর পরিমাণ বের করে আনতে হবে, গ্যাস হোক, যাই হোক, যাই হোক। ঠিক আছে, সে তোমাকে কোনোদিন হতাশ করবে না। তোমাকে হতাশ করার মানুষের অভাব নেই, কিন্তু সে করবে না, কখনোই না। তোমাদের অবশ্যই নেক্সট ক্লাসের শুরুতে এক্সাম হবে, যেমন আচ্ছা এক্সাম না, তোমাদের হিউজ একটা বাড়ির কাজ থাকবে আজকে। আজকে রাতেই আমি ইনশাল্লাহ আপলোড করে দিব। তো তোমাদের বাড়ির কাজটা করা লাগবে, বেশ বড় সড়ো একটা বাড়ির কাজ দিব আজকে তোমাদের। লিখছো আয়োডোমিতি আয়োডিমিতি, লেখো। জি ভাইয়া। আয়োডিমিতি শুরুতে দাও, আয়ো ডিমিতি। দেখো ভাই, আয়োডো আয়োডি এগুলা দেখেই তুমি বুঝতে পারতেছো এখানে আয়োডিনের কাজ কারবার আছে, তাই না? আয়োডিনের ভূমিকা আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো অবশ্যই আয়োডিনের ভূমিকা আছে। তো এখানে ডি দিয়ে, দেখো তো ভাইয়া, ডি দিয়ে তুমি বুঝবা দিয়ে, ডি দিয়ে কি তুমি বুঝবা দিয়ে। তো বিষয়টা একটু বুঝাই তোমাকে। মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে। কি আছে বলো তো ভাইয়া? দ্রবণ আছে। কার দ্রবণ? মনে করো তোমার কাছে আছে হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের একটা দ্রবণ, Na2SO3। ঠিক আছে, এই দ্রবণটা তোমার কাছে আছে, যেই দ্রবণটার ঘনমাত্রা তুমি জানো না। সোজা হিসাব, সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ তুমি জানো না, এটা হচ্ছে কি আননোন একটা ভ্যালু। ঠিক আছে, এটা কি আননোন একটা ভ্যালু। তার মানে তোমার কাছে কি আছে? সোডিয়াম থায়োসালফেটের একটা কি আছে? দ্রবণ আছে, যেই দ্রবণের কি নাই, যে দ্রবণের পরিমাণ বা ঘনমাত্রা কোনটা তুমি জানো না। এবার তুমি কি করলা ভাই? একটা জানা ঘনমাত্রার আয়োডিনের দ্রবণ নিলা। কি নিলা বলো তো ভাইয়া? জানা ঘনমাত্রার কি আয়োডিনের দ্রবণ নিলা। এটা কি বলো তো ভাইয়া? নোন। বলো তো ভাইয়া, এখানে সোডিয়াম থায়োসালফেট কি? বিজারক। আয়োডিন কি বলো তো ভাইয়া? জারক, তাই না? জারক। জি জারক। ভাইয়া। এখন তুমি যদি এই জারকের সাথে বিজারকের টাইট্রেশন করায় দাও, বলো তো ভাইয়া, তুমি এই জানা জারকের সাহায্যে এই অজানা বিজারকের পরিমাণ বা ঘনমাত্রা বের করতে পারবে না? টাইট্রেশনের মাধ্যমে জি ভাইয়া। বের করতে পারবা। দেখো তো ভাইয়া, এই যে অজানা একটা দ্রবণের ঘনমাত্রা তুমি বের করতেছো, অজানা একটা বিজারকের দ্রবণের পরিমাণ তুমি বের করতেছো, ওইটা বের করতেছো কার সাহায্যে? আয়োডিনের সাহায্যে, বা আয়োডিন দিয়ে না? জি জি ভাইয়া। ভাইয়া। এই যে জানা ঘনমাত্রার আয়োডিন দ্রবণ দিয়ে অথবা আয়োডিন দিয়ে কোন একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বা কোন একটা বিজারকের পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? আয়োডিমিতি বলি। ডি মানে কি? দিয়ে। আয়োডিন দিয়ে যদি আমরা কোনো ভাইয়া। কিছুর পরিমাপ, আয়োডিন দিয়ে যদি কোনো কিছুর পরিমাপ আমরা বের করি, পরিমাণ যদি আমরা নির্ণয় করি, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? আয়োডিমিতি বলবো। তো আয়োডিমিতি আসলে একটা টাইট্রেশন প্রক্রিয়া। হ্যাঁ বলো ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া, বলো বলো। হ্যালো, হ্যালো, হারাই গেছে। তার মানে আয়োডিমিতি কি? আয়োডিন দিয়ে কোন একটা বিজারকের পরিমাণ নির্ণয় করা। ঠিক আছে, আয়োডিন দিয়ে বিজারকের বিজারক পরিমাণ। ফিক্সড। বিজারক কি? সোডিয়াম থায়োসালফেট এটা ফিক্স না, এটা যে কোনো না বিজারক ভাইয়া, হতে এটা পারে। বেশি না, মানে বিজারক হতে হবে আর কি। হ্যাঁ, বিজারক তো হইতে হবে, কারণ আয়োডিন নিজে তো জারক। আয়োডিন কি আর মানে জারি মানে আয়োডিন কি বিজারক হিসেবে কাজ করতে পারবে? আই কি প্লাস হয়? জি না, নরমালি হয় না, মাঝে মাঝে, অনেক রেয়ার কেস। মাঝে 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 ক্লোরিন হয়ে যায় যে। হ্যাঁ, ওই ওই যে হাইপো আয়োডাস অ্যাসিড
ঠিক আছে, হাইপো আয়োডাসিসিটি কিন্তু +1 হয়, যেটা কি খুবই 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 আনস্টেবল। তো ওইটা নরমালি হয় না। তাহলে আয়োডিন দিয়ে তুমি যদি বিজারকের পরিমাণ, মানে আয়োডিন দিয়ে বিজারকের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, সেটা কি বলো তো ভাইয়া? সেটা হচ্ছে আয়োডিমিতি। তো ডি মানে কি দিয়ে, এটা মনে রাখবে, তাইলে হয়ে যাবে বিজারকের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি। এতটুকুই লিখে দিই। পরের প্রসেসটা কি বলতো ভাইয়া? আয়োডিমিতি। ঠিক আছে, আয়োডিমিতি, আয়োডোমিতি। ডো। হ্যাঁ, আয়োডোমিতি। তো এখানে ঘটনা কি থাকে জানো? ঘটনা হচ্ছে ভাইয়া, ঘটনা হচ্ছে কি জানো? ঘটনা যেটা, সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে মনে করো তোমার কাছে কি আছে? তোমার কাছে একটা জারক আছে। ঠিক আছে, তোমার কাছে কি আছে? একটা জারক আছে। কপার সালফেটের কপার 2+ আয়ন, যেহেতু এটা নিজে কি বলতো ভাই, কপার 2+ একটা জারক না? হুম, এই জারক না? জি ভাইয়া। এখন এই জারকটার পরিমাণ যেটা, পরিমাপ যেটা বা ঘনমাত্রা যেটা, সেটা নির্ণয় করার জন্য তোমার কি লাগবে? একটা বিজারক লাগবে না? জি ভাইয়া। হ্যাঁ, বিজারক লাগবে। তো আয়োডিন দিয়ে কি তুমি এটা পরিমাপ করতে পারবা? পারবা? এই পারবা? এই আয়োডিন দিয়ে কি তুমি এটা পরিমাপ করতে পারবা? তো কারণ কি, আয়োডিন তো কি নিজেও জারক। তাহলে জারক জারক কি বিক্রিয়া করবে? করবে? জি না ভাইয়া। না করবে ভাইয়া। না। কিন্তু বিজ্ঞানীদের চুলকানি উঠছে যে না, আয়োডিন দিয়ে বের করা লাগবে। ঠিক আছে, আয়োডিন দিয়ে বের করা লাগবে, কারণ আয়োডিন দিয়ে বের করতে হবে, না করলে আমরা মরে যাব। এখন আয়োডিন দিয়ে কিভাবে বের করবা? আয়োডিন দিয়ে তো বের করতে পারবো না। আয়োডিনের মানে আয়োডিন দিয়ে তো বের করতে পারবো না, বের করতে হবে কার দিয়ে? আয়োডাইড দিয়ে, না বলো তো ভাইয়া? তো মনে করো ভাইয়া, এবার তারা কি করলো? কপার সালফেটের সাথে একটা আয়োডাইডের বিক্রিয়া করাই দিল। কি করলো বলো তো ভাইয়া? কপার সালফেটের সাথে একটা আয়োডাইডের বিক্রিয়া করাই দিল। তো এখানে হচ্ছে এই বিক্রিয়াটা সমতাকরণ আমি একটু পরেই দেখাবো। তো এখানে আসলে এই জিনিসটা উৎপন্ন হয়। ঠিক আছে, এই জিনিসটা উৎপন্ন হয়। তাহলে এই যে জারকের সাথে তোমার যখন একটা কি আয়োডাইড বিজারকের বিক্রিয়া করছে, সেখানে কি আয়োডিন উৎপন্ন হয়েছে না বলো তো ভাইয়া? আয়োডিন উৎপন্ন হয়েছে না? জি জি ভাইয়া। ভাইয়া। এখন দেখো ভাইয়া, এটা কি তোমার আননোন না? আননোন না? জি। এই আননোন থেকে তোমার যে আয়োডিনটা উৎপন্ন হয়েছে, সেটাও কি তোমার আননোন না? হ্যাঁ, এই আননোন না? জি। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। এখন কোনোভাবে কোনোভাবে তোমার যদি উৎপন্ন আয়োডিনের পরিমাণটা তুমি বানাইতে পারো, মানে জানতে পারো, এটাকে যদি তুমি নন ভ্যালু বানাইতে পারো, তাহলে বলো তো ভাই, সংখ্যানুপাতিক সমীকরণ ব্যবহার করে আমরা এই কপার সালফেট বা এই জারকটার পরিমাণ আমরা বের করতে পারবো না? জি ভাইয়া। তাহলে এই আননোন ভ্যালুটা জানার জন্য তুমি কি করবা বলো তো ভাইয়া? এই আননোন জারকটাকে একটা কি করবা বলো তো ভাইয়া? একটা বিজারকের সাথে বিক্রিয়া করাই দিতে পারো না? হ্যাঁ, এই করাই দিতে পারো না? জি ভাইয়া। Na2S4O6 প্লাস হচ্ছে NaI, এটা সমতাকরণ দেখাচ্ছিলাম। এখন দেখো তো ভাইয়া, এখন তোমার কি এই জিনিসটা কি নোন, তাই না? তাহলে এই জিনিসটার সাহায্যে তুমি কি পাবা? এই আয়োডিনের পরিমাণটা পেয়ে যাবে না? এখন দেখো ভাইয়া, এখানে তুমি যেই পরিমাণ আয়োডিন ইউজ করছো, এই আয়োডিনটা সম্পূর্ণটাই কি এই বিক্রিয়ার মাধ্যমে আসছে না? তার মানে এই বিক্রিয়ার আয়োডিনটাও কি হয়ে যাবে? নোন হয়ে যাবে। এবং এই বিক্রিয়ার আয়োডিন যেহেতু নোন, তার মানে কি সংখ্যানুপাতিক সমীকরণের মাধ্যমে তুমি কি পাবা? এই জিনিসটার মানও বের করে ফেলতে পারবে না? বের জি করে ভাইয়া। ফেলতে পারবে না? বের করে জি ফেলতে ভাইয়া। পারবা। ঠিক আছে, বের করে ফেলতে পারবা। তাহলে এবার আসি আয়োডোমিতির সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি বলো তো? তাহলে তোমার কাছে যদি কখনো কোনো আননোন জারক থাকে, ঠিক আছে, আননোন জারক থাকে, তার তার সাথে তুমি কি করবা? আয়োডাইডের জারণ বিজারণ বিক্রিয়া করবা। তো সেখানে যে উৎপন্ন আয়োডিন হবে, ওই আয়োডিনের কি করবা? আবার কি করবা বলো তো ভাইয়া? আবার আরেকটা বিজারকের সাথে বিক্রিয়া করাইবা। বিক্রিয়া করিয়ে আমরা যে আয়োডিনের পরিমাণ পাবো, ওই আয়োডিনের পরিমাণের সাহায্যে আমরা কি করতে পারবো বলো তো ভাইয়া? ওই যে আননোন জারকটা আছে, ওই আননোন জারকের পরিমাপটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কি বলা হয়? আয়োডোমিতি বলা হয়। তো বইতে 2 বা 3 লাইনের সংজ্ঞাটা দেওয়া আছে একটু কঠিন করে। তো তোমরা নিজেদের মতো করে বানায় লিখবা। ঠিক আছে, তোমার কি করা লাগবে? একটা আননোন জারকের পরিমাণ নির্ণয় করা লাগবে। এর জন্য তোমরা কি করো? এর জন্য তোমরা কি এই আয়োডাইডের একটা জারকের সাহায্যে আয়োডাইডের একটা বিজারকের সাহায্যে তোমরা আয়োডিন উৎপন্ন করো, এবং আয়োডিনকে আবার কি করো বলো তো ভাইয়া? আয়োডিনকে আবার বিজারিত করে তোমরা কি করো? আয়োডিনের
পরিমাণটা নির্ণয় করো, এবং এই আয়োডিনের পরিমাণ যদি তোমরা নির্ণয় করতে পারো সেক্ষেত্রে কি ওই আয়োডিনের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু আননোন জারক যেটা সেটার পরিমাণ নির্ণয় করে ফেলতে পারবো। তো এই যে আননোন জারক যেটা এটার পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া, আয়োডোমিতি বলতেছি। তো আয়োডিমিতি যেটা, এটা কি আমাদের এক স্টেপের জিনিসপত্র, আমরা আয়োডিন দিয়ে কোনো একটা আননোন ভ্যালু বের করে ফেলতে পারবো, আননোন বিজারকের পরিমাণ বের করে ফেলতে পারবো। বাট আয়োডোমিতি যেটা, সেটা কি দুই স্টেপের একটা প্রসেস। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা ওই আয়োডাইডের সাহায্যে প্রথমে কি করি, ওই আননোন যে জারকটা আছে ওইটা আয়োডাইডের সাথে কি করি, আমরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটাই, তারপরে আমরা কি করি আয়োডিন উৎপন্ন করি। তো উৎপন্ন আয়োডিনের সাথে আমরা আবার কি করি আরেকটা বিজারকের বিক্রিয়া করি, ঠিক আছে। বিক্রিয়া করায় কি করি আমরা আয়োডিনের পরিমাণ নির্ণয় করি, এবং এই আয়োডিনের পরিমাণ থেকে আমরা কি করি বলতো ভাইয়া, আমরা জারকের পরিমাণ নির্ণয় করি, ঠিক আছে। তার মানে আমরা আয়োডিনের সাহায্যেই করতেছি। প্রথমটা যেটা সেটা আমরা ডিরেক্টলি খাইছি, আয়োডিমিতি আমরা কি খাইছি ডিরেক্টলি খাইছি, আয়োডোমিতি যেটা সেটা আমরা কি একদম পিছন দিয়ে টেনে না খাইছি, ঠিক আছে, এক স্টেপ বাড়ায় খাইছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, পারছো কি পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বলো তো দুইটার মধ্যে অনেক পার্থক্য না? জি অনেক ভাইয়া। পার্থক্য কিন্তু। জি ভাইয়া। আয়োডিমিতিতে আমরা কি করি একটা বিজারকের পরিমাণ নির্ণয় করি, আয়োডোমিতিতে আমরা কি করি একটা জারকের পরিমাণ, জারকের পরিমাণ। ঠিক আছে। তারপরে আয়োডোমিতিতে আমরা আয়োডিন দিয়ে ডিরেক্ট বের করে ফেলি, বাট আয়োডোমিতিতে আমাদের কি লাগে, আমাদের ওই জারক ছাড়াও কি লাগে আরো দুইটা বিজারক লাগে, তাই না? আয়োডিন ছাড়াও আমাদের কি লাগে দুইটা বিজারক লাগে, একটা কি আয়োডিনের বিজারক আর একটা কি আয়োডিন ছাড়া বিজারক, তাই না? তো সাধারণত সোডিয়াম থায়োসালফেটটাই অধিকাংশ ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে ভাইয়া? জি ঠিক ভাইয়া। আছে, তাহলে চলো আমরা একটা বোর্ডের কোশ্চেন করি যেটা 2017-18 আমাদের এই বছরে চট্টগ্রাম বোর্ডে আসছে, আমাদের আসেনি, কারণ আমাদের কি আসছিল পিএইচ গ্রাফ, ঠিক আছে, আমাদের পিএইচ গ্রাফ আসছিল ঢাকা বোর্ডে। তো চট্টগ্রাম বোর্ডে এই কোশ্চেনটা আসছিল, ঠিক আছে, লিখে ফেলো। হুবহু এটা না, হুবহু এটা না, সংখ্যাগুলো চেঞ্জ করে দিছি, বাট পুরাটা এই প্রসেসই, এবং বোর্ডের কোশ্চেনের চেয়ে আমি আরেকটু কমপ্লেক্স করার ট্রাই করছি, ঠিক আছে। 6 গ্রাম কপারকে 250 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। এই দ্রবণের 50 ml কে নিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাহায্যে বিজারিত করলে যে পরিমাণ আয়োডিন উৎপন্ন হয় তাকে বিজারিত করতে 0.05 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 40 ml প্রয়োজন। কপারে ভেজালের শতকরা পরিমাণ কত? তাহলে কোশ্চেন দেখে আমি বলছি তোমাদের একটু ভয় লাগবে, বাট আনসার যখন করতে যাবা দেখবে একেবারে ইজি, ঠিক আছে। কোয়েশ্চেন দেখে একটু ভয় লাগা তোমাদের তোমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো, তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এবং আমি বলে বলে রাখি শুরুতেই, তোমার যে আয়োডোমিতি বা আয়োডিমিতির যে সমতাকরণটা, এটা নরমাল সমতাকরণের চেয়ে একটু ডিফারেন্ট, ঠিক আছে। ডিফারেন্ট বলতে প্রসেস একই, বাট দেখবা লাস্টে যে বিক্রিয়কের পরিমাণগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা একটু দুই একবার প্র্যাকটিস করে রাখার ট্রাই করবা, নইলে পরে সমস্যায় পড়বা ভালো রকমের, ঠিক আছে, খুব ভালো রকমের সমস্যায় পড়বা। এই তুলে ফেলো কোয়েশ্চেনটা। 6 গ্রাম কপারকে 250 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে দ্রবীভূত করা হলো। এই দ্রবণের 250 ml কে নিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাহায্যে বিজারিত করলে যে পরিমাণ আয়োডিন উৎপন্ন হয় তাকে আবার বিজারিত করতে 0.05 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 40 ml প্রয়োজন। কপারে ভেজালের পরিমাণ নির্ণয় করো। ভেজালের পরিমাণ নির্ণয় করলে তোমরা ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবা। ঝরিয়ে দাও অসীম অগোচরে, ছড়িয়ে দাও। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভাইয়া লেখা শেষ। সবার লেখা শেষ? জি ভাইয়া। ওকে, আচ্ছা তোমার কি করছো বলো তো, তুমি যেটা করছো তোমরা, আমি তাহলে এটা একটু ছোট করে দিই। তোমার কাছে কি ছিল, একটা নমুনা কপার ছিল যেটার পরিমাণ 6 গ্রাম, এবং 6 গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কারণ কি এর মধ্যে কি আছে, ভেজাল আছে। তাহলে তোমার মনে করো 6 গ্রামের মধ্যে W গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করছে, আগের ম্যাথের মতোই। তো তুমি কি করছো, সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ, এটা কি চুবাইছো, যেখানে কি ছিল সালফিউরিক অ্যাসিড ছিল, এবং এটার আয়তন কত ছিল 250 ml ছিল। তো এখানে তুমি কি করছো, কপারের একটা নমুনা দিছো। বলো তো ভাইয়া এই সালফিউরিক অ্যাসিড দ্রবণে, শোনো জারণ বিজারণের ম্যাথ গুলাতে যদি কোনো একটা অ্যাসিডের দ্রবণে কোনো একটা নমুনা দেয়, সবগুলা অ্যাসিড কখনো প্রশমিত হবে না, ঠিক আছে। জারণ বিজারণের ম্যাথে
যদি তোমার অ্যাসিডের দ্রবণ সম্পর্কে ইনফরমেশন না দেওয়া থাকে যে ভাইয়া এত মোলার দ্রবণ, ঠিক আছে, তার মানে তুমি ধরেই নিবা ভাইয়া অ্যাসিডের দ্রবণ কখনো শেষ হবে না, অ্যাসিডের দ্রবণ আজীবন থাকবে, ঠিক আছে, আজীবন থাকবে। তাহলে বলো তো ভাইয়া কপার নমুনা দেওয়ার সাথে সাথে বিশুদ্ধ কপার গুলা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে তারা কি করবে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে করলো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো, কপার সালফেট আর কি, হাইড্রোজেন। হাইড্রোজেন। তো হাইড্রোজেনটা উড়ে চলে যাবে, বাট কপার সালফেট থেকে যাবে, তার সাথে কে কে থাকবে বলো তো ভাইয়া, সালফিউরিক অ্যাসিড যেটা সেটা থাকবে, তাই না? তার সাথে কি থাকবে, সালফিউরিক অ্যাসিড যেটা সেটা থাকবে, ঠিক আছে। তাহলে এই দ্রবণের 50 ml কে নিয়ে, এই দ্রবণের 50 ml কে নিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাহায্যে বিজারিত করলে, এই দ্রবণের 50 ml কে নিয়ে পটাশিয়াম আয়োডাইডের সাহায্যে বিজারিত করলে, তো এখানে তোমার কি আছে, কপার সালফেট আছে, আর তার সাথে বিক্রিয়া করা বাকি পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। তো এখানে তোমাদের এসিডীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যমে সেম বিক্রিয়া দেয়, ঠিক আছে। কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডে মাধ্যমের কোনো ভূমিকা নাই। শোনো, আয়োডোমিতি বা আয়োডিমিতির ম্যাথগুলোতে আমি খুব ভালোভাবে বলে রাখি ভাইয়া, এখানে কি এসিডীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমের কোনো ভূমিকা নাই। এসিডীয় মাধ্যমে আয়োডোমিতি বা আয়োডিমিতির ম্যাথগুলায় যে বিক্রিয়া দিবে, ক্ষারীয় মাধ্যমে কি করবে বলো তো ভাইয়া, একই বিক্রিয়া দিবে। তার মানে এখানে এসিডীয় মাধ্যম আছে নাকি ক্ষারীয় মাধ্যম আছে সেটা তোমাদের গুণার দরকার আছে, বলো, গুণার দরকার আছে, দরকার নেই, ঠিক আছে। তার মানে আয়োডোমিতি বা আয়োডিমিতির ম্যাথে তোমরা মাধ্যম গুণ বানাও, কারণ এসিডীয় মাধ্যমে এই বিক্রিয়াগুলো যেমন দিবে, ক্ষারীয় মাধ্যমে কি করবে বলো তো ভাইয়া, সেম বিক্রিয়া দিবে, কোনো আলাদা বিক্রিয়া দিবে না। তো যেহেতু এখানে এসিডীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমের কোনো ভূমিকা নাই, তো আমরা এসিডটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, যে যা তোর দরকার নেই আর, ঠিক আছে। এগুলা মানে মাধ্যমের ভূমিকা থাকবে না, শুধুমাত্র এক টাইপের ম্যাথে, সেটা কোন মাধ্যম বলো, কোন ম্যাথ বলো তো ভাই, আয়োডোমিতি বা আয়োডিমিতি, ঠিক আছে। এখানে এসিডের বা ক্ষারের কোনো ইয়ে নাই, এখানে আসলে এসিডের উপস্থিতিতে যে ধরনের বিক্রিয়া ঘটে, ক্ষারের উপস্থিতিতেও কি করে, সেম টাইপের বিক্রিয়া ঘটে, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড এটার বিক্রিয়া কিভাবে ঘটবে, এখানে জারক কে বলো, কপার ভাইয়া সালফেট জারক কপার না, সালফেট। জি ভাইয়া। পটাশিয়াম আয়োডাইড কি, বিজারক। বিজারক। বলো তো ভাইয়া এই আয়োডাইড থেকে কি উৎপন্ন হয় অম্লীয় মাধ্যমে, আয়োডিন। আয়োডিন। এই কপার সালফেট থেকে কি উৎপন্ন হয়, মানে কপার 2+ আয়ন থেকে কি উৎপন্ন হয়, কপার প্লাস। কপার প্লাস, তাই না, কপার প্লাস। তোমাদের আমি অনেকগুলা বাংলা কথা বলছিলাম পটর পটর করে, দেখি তোমাদের কতটুকু মনে আছে। ভাইয়া এই পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন চলে গেছে, পটাশিয়াম কি বসে থাকবে, না বসে থাকবে, ভাইয়া। থাকবে না। এখন বলো তো ভাইয়া এই পটাশিয়াম প্লাসের সাথে আগে কি ছিল, সালফেট ছিল, বিক্রিয়ার পরে তো সালফেট আসার কোনো দরকার নেই, তাই না, সালফেট কি আসবে আবার, আগে যে ছিল সে কি আসবে, আসবে না, আসবে না নতুন ভাইয়া। একটা অ্যানায়ন। তাহলে নতুন অ্যানায়ন আসার মতো কি আছে, কি আয়োডিন। আছে, আয়োডিন মানে আছে। তাহলে হ্যাঁ। হ্যাঁ আয়োডিন আছে, তাহলে বলো তো ভাইয়া কপার প্লাস এটার সাথে কি আসবে, আয়োডিন মাইনাস আসবে। আমি তোমাদের একটা কথা বলছিলাম অনেক আগে আয়োডিন। যে ভাইয়া, হ্যাঁ অনেক আগে একটা কথা বলছিলাম, কপার কোন হ্যালাইডের সাথে কি অবস্থায় থাকে, কি অবস্থায় ভাইয়া থাকে, ওই যে ডাইমার। ডাইমার আকারে থাকে। তাহলে এখানে যে কপারের যৌগটা উৎপন্ন হবে কোনটা হবে বলো তো ভাইয়া, CO2 CO2 লাইট। আই, ঠিক আছে। এবার বলো তো ভাইয়া কপার প্লাসের সাথে কি আসবে, কপার প্লাসের সাথে কি আসবে, আগে ছিল আয়োডিন, এবার কি আসবে, পটাশিয়াম সালফেটের সাথে, মানে অবশ্যই সালফেট পটাশিয়ামের আসবে, সাথে আসবে। এই যে সালফেট আসবে, ঘটনা শেষ না। ঠিক। তাহলে আমাদের এবার কি করা লাগবে, আমাদের এবার লবণগুলা সমতাকরণ করা লাগবে। দেখো তো ভাইয়া এখানে কপার আছে কয়টা, কয়টা, দুইটা ভাইয়া। তাহলে এই সাইডে কপার কয়টা আছে, একটা, তাহলে কত দিয়ে গুণ একটা। করবো, 2। 2 দিয়ে গুণ করবো। এই সাইডে দেখো তো ভাইয়া পটাশিয়াম আছে কয়টা, দুইটা। এই সাইডে কয়টা বানাবো তাইলে, দুইটা। 2টা বানাবো, ঠিক আছে, বানাইলাম। বলো তো ঘটনা কোন জায়গায় ঘটছে, বলো ঘটনা কোন জায়গায় ঘটছে। দেখো তো ভাইয়া এখানে আয়োডিন আছে কয়টা, দুইটা। 2টা, এখানে আয়োডিন আছে কয়টা, 4টা। তাহলে এখানে কত আনতে হবে, 4 কত আনতে আনতে হবে। হবে, 4 আনতে হবে। তাহলে বলো তো ভাই এখানে, এখানে 4 আনলে সমস্যাটা কি হয়, এখানে 4টা কপার, পটাশিয়াম। এখানে তাহলে কয়টা পটাশিয়াম আনা লাগবে, আরো 2টা আনা লাগবে। আরো আরো 2টা, দুইটা। তাহলে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে 2। গুণ করব। তাহলে এই হচ্ছে আমাদের সমতাকরণ। তো এই বিক্রিয়ার সমতাকরণ যেটা সেটা কি, আমাদের আগের সমতাকরণ গুলোর চেয়ে একটু কি ডিফারেন্ট, ঠিক আছে, একটু ডিফারেন্ট। তুমি যদি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ দিয়ে করো তাহলে দেখবা লাস্টে যে তোমার কি পড়তেছে, একটু ঝামেলায় পড়তে হইতেছে। তার ঝামেলার কারণই একটা, ঝামেলার কারণ আসলে কোনোটাই না, ঝামেলার কারণ হচ্ছে এটা ডাইমার আকারে থাকে।
যদি ডাইমার আকারে না থাকতো তাইলে আমাদের এত ঝামেলা পোহাইতে হতো না। ঠিক আছে? তো যেহেতু ডাইমার আকারে থাকছে এই জন্য আমাদের কি করা লাগে, একটু ঝামেলা পোহাইতে লাগে। তো এই বিক্রিয়ার সমতাকরণটা তোমরা একটু একটু সুন্দরভাবে হ্যান্ডেল করবা। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে কি কি যৌগ উৎপন্ন হয় সেটা লিখে নিচ্ছি। ঠিক আছে? আমরা দেখলাম যে ভাইয়া এখানে কপার 2+ থেকে উৎপন্ন হবে কপার প্লাস, পটাশিয়াম তো থাকবে পটাশিয়ামের মতো, আয়োডাইড থেকে কি উৎপন্ন হবে, আয়োডিন উৎপন্ন হবে। কারণ আমরা জানি আয়োডাইড যখন বিজারক হিসেবে কাজ করে তখন আয়োডিন উৎপন্ন হয় এসিডিও মাধ্যমে। ক্ষারীয় মাধ্যমে কি উৎপন্ন হয়, আয়োডেট। তো মাধ্যমটা অবশ্যই এসিডিও, তার মানে কি উৎপন্ন হবে, আয়োডিন উৎপন্ন হবে। এখন তুমি পরের স্টেপে কি করবা, পরের স্টেপে দেখবা যে ভাইয়া তোমার কপার কয়টা আছে, দেখো ভাইয়া কপার 2টা আছে, তার মানে কি এখানে 2 দিয়ে গুণ করবা। তাহলে তারপরের স্টেপে তুমি দেখবা ভাইয়া আয়োডিন কয়টা আছে, আয়োডিন কয়টা আছে বলো তো ভাইয়া, 2টা 4টা। তো তুমি এটাকে কত দিয়ে গুণ করবা, 4 দিয়ে গুণ করবা। তো 4 দিয়ে গুণ করলে সমস্যাটা কি হবে, এই সাইডে পটাশিয়াম আছে 2টা, এখানে কয়টা, 4টা। তাহলে এটা তোমার কত দিয়ে গুণ করা লাগবে, 2 দিয়ে গুণ করা লাগবে। তো এইভাবে করলে তোমার এই বিক্রিয়া যেটা সেটা সমতাকরণ হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রথম বিক্রিয়া যেটা সেটার কি সমতাকৃত সমীকরণ পেয়ে গেলাম না, পেয়ে গেলাম না? জি ভাইয়া। তাহলে বলো তো ভাইয়া, এই যে বিক্রিয়াটা ঘটাইছি, এই যে কপার সালফেটের সাথে যে বিক্রিয়াটা ঘটলো, আচ্ছা দেখো তো ভাই এখানে যে কপার সালফেটের সাথে বিক্রিয়াটা ঘটলো এটা কত এমএল নিয়ে আমরা ঘটাইছি বলো তো ভাইয়া, কত এমএল নিয়ে, কত এমএল, 50 ml। 50 এমএল নিয়ে আমরা বিক্রিয়াটা ঘটাইছি। ঠিক আছে? আমরা কি করছি, 50 এমএল নিয়ে এই বিক্রিয়াটা ঘটাইছি, এবং এই বিক্রিয়ার ফলে এই 50 এমএল নিয়ে এই বিক্রিয়াটা ঘটার ফলে সেখানে কি উৎপন্ন হয়েছে, কিছু পরিমাণ আয়োডিন উৎপন্ন হয়েছে না? জি ভাইয়া। তো এই উৎপন্ন আয়োডিনকে আমরা আবার কি করছি বলতো ভাইয়া, বিজারিত করছি কার সাহায্যে, সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে। তার মানে আমরা আয়োডিনকে বিজারিত করছি কার সাহায্যে, সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে। বলতো ভাইয়া এখানের আয়োডিনের পরিমাণ আর এখানের আয়োডিন পরিমাণ সেম না? জি ভাইয়া। ভাইয়া। অবশ্যই সেম। এটা তোমার ইয়ে করা লাগবে, যেহেতু এটা আয়োডিমিথির ম্যাথ, বুঝতেই পারতেছো এটা কি একটা আয়োডোমিথির ম্যাথ, তাই না, আয়োডোমিথির ম্যাথ। তাহলে বলো তো ভাইয়া এই বিক্রিয়াটা যদি আমরা সমতাকরণ করি কিভাবে করতে পারি বলো। প্রথমে কি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা কত, 1 1। আয়োডিনের তুল্য সংখ্যা কত, 2, 2। তাই না, 2। তাহলে সোডিয়াম থায়োসালফেট থেকে কি উৎপন্ন হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট, তাই না? সোডিয়াম থায়োসালফেট বিজারক থেকে কি উৎপন্ন হয়, সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন হয় না? জি ভাইয়া। আয়োডিন থেকে কি উৎপন্ন হয়, আয়োডাইড উৎপন্ন হয়। হ্যাঁ, তো তারপরে স্টেপ কি ছিল, অ্যানায়ন ক্যাটায়ন মিলাই কি বানাবো, লবণ বানাবো। তাহলে আয়োডাইডের সাথে কোন ক্যাটায়ন আসবে, কি আসবে, সালফেট। সোডিয়াম। আয়োডিনের সাথে সালফেট আসবে কোত্থেকে, এই সালফেট কই, এই বিক্রিয়ায় সালফেট কই, এই বিক্রিয়ায় কোনো ভাইয়া এই সরি বিক্রিয়ায় আমি বাজে আর কি ভুলে ফেলছি। এরপরে আমরা কি লবণ বানানোর পরে লবণ সমতাকরণ করবো। দেখো এই বাম পাশে সোডিয়াম আছে কয়টা, হ্যাঁ 4টা। 4টা। এই সাইডে সোডিয়াম কয়টা আছে, এখানে 2টা আছে, আরো 2টা লাগবে, তাহলে 2 দিয়ে গুণ করা লাগবে না? জি ভাইয়া। এখানে কি অতিরিক্ত কোনো অক্সিজেন আছে, জারকে কোনো অক্সিজেন আছে, জারকে অক্সিজেন নাই, তাইলে আমরা পানি অ্যাড করব না, তাই না? আর পানি অ্যাড না করলে কি, আমরা কি জানি পানি অ্যাড করি কয়টা, জারকে যতগুলো অক্সিজেন থাকে, এখানে জারক কি আয়োডিন, তো আয়োডিনে কি কোনো অক্সিজেন আছে, তার মানে পানি অ্যাড করার দরকার নেই। তাহলে আমাদের সমতাকরণ শেষ না? জি ভাইয়া। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া, এই যে আয়োডিনটা পাইছো, এই আয়োডিন কি এখানে যতটুকু পাইছো ততটুকুই, তো এই উৎপন্ন আয়োডিনকে সম্পূর্ণরূপে টাইট্রেট করতে তোমার কতটুকু লাগে, সোডিয়াম থায়োসালফেট লাগে এতটুকু। ঠিক আছে? তাহলে এখান থেকে আয়োডিনের পরিমাণটা বের করার দরকার নেই, পুরো আমি করছি। হ্যাঁ হ্যালো। আচ্ছা হ্যালো, মনে হইতেছে না তোমাদের ম্যাথটা অনেক বেশি কঠিন, আগের চেয়ে অনেক বেশি স্টেপ করা লাগবে, একটা স্টেপে করা যাবে না, মনে হইতেছে, এই মনে হইতেছে, হ্যালো হ্যালো, জি ভাইয়া। মনে হইতেছে? দেখো এক স্টেপে করা যায় কিনা। দেখো তো ভাই আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আয়োডিনের পরিমাণ বের করব, এবং আয়োডিন থেকে আমরা কি বের করব, কপারের পরিমাণ বের করব। দেখো তো ভাইয়া এই সেকেন্ড রিঅ্যাকশনটাতে আমরা যদি সংখ্যানুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই যে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ সমান কি হবে,
ওই যে বিক্রিয়া অংশগ্রহণকৃত আয়োডিনের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ হবে না ভাইয়া, বলো তো? এটা হবে? জি ভাইয়া। এটা কয় নাম্বার বিক্রিয়ায়? 2 নাম্বার বিক্রিয়ায়। বলো তো ভাইয়া, আমরা যদি 1 নাম্বার বিক্রিয়ায় সংখ্যানুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করি, ঠিক আছে, 1 নাম্বার বিক্রিয়ায় সংখ্যানুপাতিক সমীকরণ যদি অ্যাপ্লাই করি, তাহলে বলো তো ভাইয়া বিক্রিয়ায় অংশগ্রহণকৃত কপার সালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই 2 মানে তার সহগ ইজ ইকুয়াল টু কি উৎপন্ন আয়োডিনের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ। এটা হবে না? এটা হবে না? জি জি ভাইয়া। ভাইয়া। এখন মেধাবী ছাত্রছাত্রীরা বলো, এখানে উৎপন্ন মানে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত হওয়া করা আয়োডিন আর এখানে উৎপাদে উৎপন্ন হওয়া আয়োডিন, এই দুইটা জিনিসের মোল সংখ্যার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না ভাইয়া। তাহলে দেখো তো ভাইয়া, এই নিচের ওয়ানটাকে যদি আমরা নজরআন্দাজ করি, ঠিক আছে, মানে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আয়োডিনের মোল সংখ্যা সমান কি? আমরা সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই 2, আবার কি আয়োডিনের মোল সংখ্যা সমান কি কপার সালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই 2 সমান কি বলতো ভাইয়া? কপার কপার সালফেটের মোল সংখ্যা। সালফেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই 2। আবার দেখো তো ভাই, এখান থেকে আমরা মানে বলতে ভাইয়া পারি না দুইটা যে মোল সংখ্যা সমানই হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা ডিভাইড বাই 2 সমান কি বলতো ভাইয়া? কপার সালফেটের মোল সংখ্যা আর কপার 2+ আয়নের মোল সংখ্যা কি সেম হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। Same হবে। তো এবার হিসাব করো। তার মানে স্টেপ কিন্তু আমাদের বেশি করা লাগতেছে না, তাই না? আমাদের কিন্তু স্টেপ বেশি করা মোটেও লাগতেছে না। তাহলে বলো তো ভাইয়া, সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা আমরা কিভাবে বের করব? দেখো, সোডিয়াম থায়োসালফেটের কি দেওয়া আছে? একটা কি দেওয়া আছে? দ্রবণ দেওয়া আছে। দ্রবণের মোলারিটি কত? 0.05 মোলার। আয়তন কত? 40 মিলিলিটার। তাহলে আমরা কি জানি মোল সংখ্যা সমান কি মোলারিটি ইনটু লিটার এককে আয়তন। তাহলে মোলারিটি কত? 0.05। লিটার এককে আয়তন কত বলো তো ভাইয়া? 40 মিলিলিটার সমান কত লিটার? 40 ভাগ 0.04 লিটার। 1000। তো 2 2 কাটা। কপারের মোল সংখ্যা কি হবে? কপারের ভর ডিভাইড বাই কি কপারের আণবিক ভর কত? 63.5। তাহলে বলো এখান থেকে ডাব্লিউ এর মান কত? কত? কত 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 কত? ভাইয়া 2 কোথায়? ও 2 2 দুই দুই সাইড জায়গা থেকে দুই সাইড থেকে কাটা দাও। রাখো রাখো। তাহলে ডাব্লিউ এর মান কত বলো? 0.127। 0.127 গ্রাম। হিসাব নিকাশ আমি করি নাই ভাই, আমারে দোষ দিয়ে লাভ নেই। বলো তো ভাই, এখানে যে কপারের পরিমাণটা পাইছি সেটা কত দ্রবণ, কত মিলিলিটার, মানে কতটুকু দ্রবণের মধ্যে পাইছি? 50 মিলিলিটার, তাই না? তাহলে 50 মিলিলিটারে তোমার কপার আছে কতটুকু? 0.127। তাহলে বলো তো ভাইয়া 250 ml কতটুকু থাকবে? 10 গুণ 10 গুণ। তার মানে কি 1.27। 27। তার মানে বিশুদ্ধ কপার কতটুকু? 4 থেকে মাইনাস করতে হবে। না, না বিশুদ্ধ 6 এটাই। থেকে, সরি। বিশুদ্ধ এটাই। ও ভাইয়া বিশুদ্ধটাই সরি। তো বিক্রিয়া অংশগ্রহণ করে। ভেজাল কতটুকু? ভেজালটা হবে 6 থেকে মাইনাস। আচ্ছা, ভেজাল 6 মাইনাস 1.27 সমান কত? 5.73। 4.73। 4.73 ভাইয়া। হ্যাঁ, তাহলে এটাই কি আমাদের আনসার? দেখছো ভাইয়া, ম্যাথ করা কিন্তু খুব বেশি কঠিন না। সমস্যাটা কোন জায়গায়? সমতাকরণ। এবং এই সমতাকরণটাতে তোমাদের একটু মাথা খাটানো লাগবে। আমি বাড়ির কাজ দিব, বাড়ির কাজে আরো কয়েকটা সমতাকরণে তোমাদের আসলে মাথা খাটানো লাগবে, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এটা তুলো। আগামী ক্লাসে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা চলে যাব কি বলতো ভাইয়া? ঘনমাত্রা নির্ণয়ের নতুন পদ্ধতি। ঘনমাত্রা নির্ণয়ের কি বলতো ভাইয়া? নতুন পদ্ধতি, যেখানে আমরা বিয়ার ল্যাম্বার্টের সূত্র শিখবো। এখন বলো তো, ওইটা আমি রেকর্ড দিব, মানে রেকর্ড দিয়ে দিব নাকি ক্লাস নিব লাই? বলো। ভাই ক্লাস নেবেন? আচ্ছা, ক্লাস নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে এতটুকু তুলছো সবাই? শোনো জি ভাই, ভাইয়া। জারণ বিজারণের ম্যাথ গুলা তোমাদের করা লাগবে, কেমন? অধিকাংশ ক্ষেত্রে দেখবা আয়রন দিয়ে আসতেছে, আয়োডোমিতে দিয়ে আসছে, একবার মনে হয় ব্লিচিং পাউডার দিয়েও আসছিল।
তো বিক্রিয়াগুলো আমি লিখে দিব, তোমরা সমতাকরণ প্র্যাকটিস করবা, সমতাকরণ পারলে সবকিছু পারবা। ঠিক আছে? এই সংখ্যানুপাতিক সমীকরণ তুমি যদি একবার অ্যাপ্লাই করা শিখে যাও যে কিভাবে আমি সংখ্যানুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করব, তাইলে ভাই তোমার আর ওই গাণিতিক রসায়ন কোনো প্যারা দিবে না। ঠিক আছে? গাণিতিক রসায়ন কোনো প্যারা দিবে না। এটা গ্যাস থাকুক, গ্যাস কঠিনের মিক্সচার থাকুক, দ্রবণ কঠিন গ্যাস সবগুলার মিক্সচার থাকুক, যত জিনিসের মিক্সচার থাকুক, কেমন মূল সংখ্যা আর সংখ্যানুপাতিক সমীকরণ সম্পর্কে আইডিয়া থাকলে তোমার গাণিতিক রসায়ন কখনো প্যারা দিতে পারবে না। ঠিক আছে? আর ঘনমাত্রা সম্পর্কে আইডিয়া থাকলে তো ঘনমাত্রা যেই এককে দেওয়া থাকুক, ppm এ আছে, পার্সেন্টে আছে না কোন এককে আছে, বলো তো ভাই। যতগুলা ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি শিখছি, সাথে সাথে প্রত্যেকটা পদ্ধতি থেকে কিভাবে আমরা মোলারিটিতে কনভার্ট করতে পারি সেটাও শিখছি না? শিখছি না? মোলারিটির সাথে মোলালিটির সম্পর্ক, মোলারিটির সাথে নরমালিটির সম্পর্ক, মোলারিটির সাথে ppm এককের সম্পর্ক, মোলারিটির সাথে শতকরা পদ্ধতির সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া নিছি। তো তোমাদের যদি মোলারিটিতে ম্যাথ করতে কমফোর্টেবল ফিল হয়, অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই মোলারিটিতে কমফোর্টেবল ফিল হবে। তো অবশ্যই তোমরা কি করতে পারো, বাকি যেই এককেই ঘনমাত্রা দেওয়া থাকুক, তোমরা শুরুতে কিসে কনভার্ট করতে পারো, মোলারিটিতে কনভার্ট করে বাকি সব কাজ করতে পারো। তো আমার ওই 8টা থেকে আরেকটা ক্লাস ছিল, তাহলে তোমরা